হিমানীশ গোস্বামীর জন্ম ব্রিটিশ ভারতের তৎকালীন বাংলার বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলার কালিকাপুরে মামার বাড়িতে 1926 খ্রিস্টাব্দের 18ই মার্চ। 1944 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন, আর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হওয়ার পর 1951 খ্রিস্টাব্দে বিলেত যান কার্টুন আঁকা শিখতে। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। 1986 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রকাশনা উপদেষ্টার দায়িত্ব নেন। তার প্রথম প্রকাশিত বইটি ছিল ডেল কার্নেগির ইংরাজি গ্রন্থে এর বাংলা অনুবাদ। বিলেতে থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে তার লেখা লন্ডনের পাড়ায়, বিলিতি বিচিত্রা, লন্ডনের আড্ডায়, তার বিলেত বাসের কাহিনীগুলি আজকাল থেকে প্রকাশিত হয়েছে 2 খণ্ডে, লন্ডন সমগ্র। ছোটদের কাছেও তিনি ছিলেন প্রিয় লেখক, আর তার লেখার সঙ্গে জড়িয়ে থাকত তারই আঁকা কার্টুনধর্মী ছবিগুলি। শিশু সাহিত্যে সর্বভারতীয় সম্মান ছাড়াও 2001 খ্রিস্টাব্দে পেয়েছিলেন প্রাচ্য কলাকেন্দ্র পুরস্কার। আজকের গল্প হিমানীশ গোস্বামীর লেখা মধুপুরের হানাকুঠি। আমাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বললেন, এটা শহুরে অ্যালার্জি হতে পারে। কোনো গ্রামে গিয়ে মাস 2 থাকলে হয়তো এই বারে বারে অসুখে পড়া বন্ধ হতে পারে। তিনি বললেন, হরিহর, পারো তো গ্রামের কোথাও চলে যাও। কলকাতা থেকে সেই জায়গাটা যত দূরে হবে ততই ভালো। কাছাকাছি একটা নদী থাকলে সেখানে সকালে বিকেলে বেড়াবে। হ্যাঁ, যা ইচ্ছে করবে খাবে, তবে খুব বেশি পরিমাণে কখনোই নয়। দুধ খাবে আর প্রচুর দই খাবে। দিন রাতে 2-3 ঘন্টার বেশি পড়বে না। একেবারেই কিন্তু লেখালেখি করবে না, তবে চিঠি লিখতে পারো পোস্ট কার্ডে। আর যদি গল্প লিখতেই ইচ্ছে হয় তাহলে দিনে 1 পাতার বেশি কখনো নয়। আর কোনো ওষুধ খাবে না। আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অসুখের চেয়ে ওষুধই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে, বুঝলে? ডাক্তার তো বললেন কোনো দূরের গ্রামে গিয়ে থাকতে, কিন্তু যাই কোথায়? সঙ্গী বা কে যাবে? অনেক খোঁজাখুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন তাদের একটি বাড়ি আছে মধুপুরে। সেখানে বছরে 2-1 বার বেড়াতে যান, শীতকালটা বাদ দিয়ে, কেননা ওখানে শীতে ভয়ঙ্কর ঠান্ডা। তা তুমি যদি যেতে চাও তো কোনো আপত্তি নেই। ওখানে রামহরি থাকে, খুব বিশ্বাসী লোক। বললে রুটি তরকারি এসব বানিয়ে দেবে। ডিম মাছ এসবও সে রান্না করতে পারে। ওখানকার দুধ খুব ভালো, হাওয়াও খুব ভালো। স্বাস্থ্য ভালো করবার জন্য তো কত লোকই সেখানে যায়। আমি যাওয়ার আগে বুঝে নিলাম কিভাবে যেতে হয়। একদিন ভোরবেলায় মধুপুরে নিরাপদেই পৌঁছে গেলাম। আর হাসনোয়ানা কুঠিটিও খুঁজতে খুব অসুবিধে হলো না। বললাম বটে হাসনোয়ানা কুঠি, কিন্তু বাড়ির নামের প্রথম 3 অক্ষর কেউ বোধহয় দুষ্টুমি করে ভেঙে দিয়েছে। এখন কেবল লেখা আছে হানাকুঠি। নামটা দেখেই মনটা শিউরে উঠল। হানাকুঠি নামটা মনে খুব যে একটা আমোদের সঞ্চার করে তা নয়। তখনই মনে পড়ল সুধাংশু কাকা
যেন বলতে গিয়ে বললেন না। যাই হোক, অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল। আমি একটা চিঠি নিয়ে গিয়েছিলাম সুধাংশু কাকার। সেটি না পড়েই সে আমাকে খুব খাতির করে একতলার একটা ঘরে ঢুকিয়ে দিল। দেখলাম ঘরে রাশিকৃত ধুলো, টেবিলে, আলমারিতে, খাটে, কোথায় নয়। রামহরি তাতে লজ্জিত হলো একটু। আগে জানলে সব ঠিক করে রাখতো, এই কথাটা যে কতবার যে বললে তার ঠিক নেই। সে আমাকে বাইরের বারান্দায় একটা চেয়ারে বসতে দিয়ে কোথা থেকে দুজন লোককে এনে ঘর পরিষ্কার করাতে লাগলো। মেঝে ধুয়ে দিল পরিপাটি করে, জানলার কাজ ঝকঝকে টকটকে করে দিল, আর বাথরুমটায় কয়েক বালতি জলও এনে দিল। এর মধ্যে দেখলাম বড় বড় সাইজের 8টা লুচি সঙ্গে আলু ভাজা আর পাটালি গুড় এনে সামনে রাখলো একজন ঘোমটা পরা মহিলা। বুঝলাম ও হলো রামহরির স্ত্রী। অত বড় লুচি একসঙ্গে অত আমি জীবনে খাইনি। গোটা চারেক খাওয়ার পর থালা সরিয়ে রাখলাম। আধ গিলাস জল খেয়ে চায়ে চুমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরিদের রুচি আছে। চমৎকার চা। ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম। বিছানাটাও চমৎকার, পায়ের কাছে ভাঁজ করা কম্বল, সাদা ধবধবে বিছানার চাদর, বেড কভারটাও ভাঁজ করে রাখা আছে পাশেই। রামহরি ঠিকই ভেবেছিল যে আমি যখন সারা রাত ধরে জেগে এসেছি তখন একটু গড়িয়ে নেব বিছানায়। দেখলাম ঘরের কোণে একটা বইয়ের বড় তাক, তাতে বাংলা, ইংরেজি কত বই। আমিও কিছু বই এনেছিলাম, সেগুলো বের করে টেবিলে রাখলাম। সঙ্গে ছিল একটা পঞ্জিকাও। এটি আমার মায়ের কীর্তি। আমার মা আমাকে বলে দিয়েছিলেন প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে। যেমন যেদিন উত্তরে যাওয়া নিষেধ সেদিন যেন কোনো মতেই উত্তর দিকে না যাই, বুঝো। যেদিন বেগুন খাওয়া নিষেধ সেদিন যেন আমি এক টুকরো বেগুন না খাই। মা জানতেন আমি বেগুন পোড়া আর বেগুন ভাজা খুব ভালোবাসি। তা সেই পঞ্জিকাটা তুলে টেবিলের উপরে রাখলাম। ওই পর্যন্তই। কে আর ওসব বাজে বাজে সংস্কারে আজকাল বিশ্বাস করে। আমি ঘরের তাকের কাছে গিয়ে বইগুলো এক ঝলক মোটামুটি দেখে নিলাম। আমার পড়ার মতো অনেক বই আছে সেখানে। তাছাড়া আছে পুরনো দিনের বাঁধানো, প্রবাসী, ভারতবর্ষ, শনিবারের চিঠি। একখণ্ড বাঁধানো শনিবারের চিঠি নিয়ে বিছানায় শুয়ে কয়েক পাতা উল্টাতেই ঘুম বেশ জোর চেপে এলো। শনিবারের চিঠি পাশে রেখে দিতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সেই বেলা 1টায়। তাও ঘুম নিজে নিজে ভাঙেনি। রামহরি ঘরে এসে আমাকে তাড়াতাড়ি উঠতে বলেছিল চান করার জন্য, কারণ সে জানালো দুপুরের খাদ্য প্রস্তুত। গরম জল দেওয়া ছিল বাথরুমে। চান করে নিলাম তাড়াতাড়ি। খাওয়া দাওয়া ভালোই হলো। আলু কপির তরকারি, ছোলার ডাল আর সরু আতপ চালের ভাত।
আর একটা কাচের বাটি ভর্তি দই এবং প্লেট ভর্তি কালাকাঁদ। খেয়ে দিয়ে ফের ঘুম, ফের রাতের খাওয়া, আর সঙ্গে সঙ্গে আবার ঘুম। রাত্রে অবশ্য ঘরে কি একটা আওয়াজ পেয়েছিলাম, খসখস করা আওয়াজ একটা। ঘুম ঠিক ভেঙে যায়নি, তবে মনে হচ্ছিল ঘরে একটা কিছু যেন আছে। বড় ইঁদুর কিংবা হয়তো বা চামচিকে কিংবা বিড়াল বা বাদুড়ও হতে পারে। একবার মনে হয়েছিল উঠে পড়ি, কিন্তু ইচ্ছের সঙ্গে শরীরের যোগ ছিল না একদমই। শরীর এতই ক্লান্ত ছিল যে ফের গভীর ঘুমে অচেতন হয়ে পড়লাম। সকাল 8টার আগে ঘুম ভাঙল না। সকালের মিষ্টি রোদ্দুরটা বেশ লাগলো। রাত্রের আওয়াজের কথা তখন মনেই পড়ল না। বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে রামহরি খাবার দিয়ে গেল। বড় বড় লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা। আহা! চা সহযোগে খেতে খেতে মনে পড়ল মায়ের কথা। আজ পঞ্জিকাতে কি লেখা আছে কে জানে। বেগুন ভক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলেই তো ঝামেলার ব্যাপার। দূর, ইচ্ছে করে আর পঞ্জিকা দেখলাম না। ওইসব পঞ্জিকার কথা মতো চলেই তো এ দেশের এই হাল হয়েছে। খাওয়ার পর বেরোলাম, ঠিক যাকে বলে যেদিকে দু চোখ যায়। সবই তো আমার কাছে নতুন, সবই তো দেখার জিনিস। একটা ব্যাপার দেখে আমার ভালো লাগলো। মাত্র একদিনেই আমার গায়ে যেন বেশ জোর বেড়ে গেছে। কলকাতায় আগে 2-3 স্টপ যেতেই ট্রামে চড়ে বসতাম। এখন 2 কিলোমিটার গিয়েও মনে হলো আরো যাই, আরো যাই, আরো যাই, আরো যাই। রাস্তা বেশ ফাঁকা, লোকজন কমই মনে হলো। শীত খুব। রাস্তায় যেতে যেতে দেখি একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসছেন। আমি পাশ কাটিয়ে চলে যাব ভাবছি, উনি বললেন, এদিকে নতুন বুঝি? আমি তো অবাক। একজনকে দেখে কেমন করে বোঝা যায় যে সে নতুন লোক? আমি ভেবে পেলাম না। যাই হোক, বললাম, হ্যাঁ, কাল সকালে এসেছি। কোথায় উঠেছেন? হাসনুহানা কুটিতে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, ও, ওই হানা কুটিতে রাত্রিরে ঘুম হয়েছিল তো? আমি তো ভারী অবাক। বললাম, হ্যাঁ, চমৎকার ঘুম হয়েছিল। ভদ্রলোক বললেন, সুধাংশুর বাবা শীতাংশু আমার বন্ধু ছিলেন, বড় ধর্মপ্রাণ লোক ছিলেন। সুধাংশু তোমার কেউ হয় নাকি? সুধাংশু কাকা আমার বাবার বন্ধু। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই ডাক্তার আমাকে শহর ছেড়ে দূরে কোথাও যেতে বলেছিলেন। চেনা কারো সন্ধানে বাড়ি ছিল না, তা সুধাংশু কাকার এখানে একটা বাড়ি আছে শুনে তাকে বলায় তিনি রাজি হয়ে গেলেন থাকতে দিতে।
বললেন শীতকালটায় ওদিকে বড় শীত বলে এদিকে বেশি লোক আসে না। ভদ্রলোক বললেন, আমার নাম জ্যোতিপ্রসাদ কর। আমি এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে। এখন আর ডাক্তারি করি না, এখানেই থাকি। আমার একটা ছোট্ট বাড়ি আছে, এ কাছেই, চলে এসো মাঝে মাঝে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এখানে আসার আগে সুধাংশু তোমাকে কিছু বলেনি? মানে ওর ওই হানাকুঠি নিয়ে? না তো, কি বলবেন আবার? জ্যোতিপ্রসাদ বললেন, বলা উচিত ছিল। সুধাংশু ভালো লোক, কিন্তু দায়িত্বেরও অভাব আছে। আরে বাবা, ওই বাড়িতে একটু ইয়ে আছে তো, সেটা সবাই জানে। ইয়ে আছে মানে? জ্যোতিপ্রসাদ বাবু বললেন, ইয়ে আছে মানে শুনতে হলে একটু সময় লাগবে। তুমি আমার বাড়িতে চলো, সব বলবো। কাছেই বাড়ি। আমরা হাঁটতে হাঁটতে 3 মিনিটেই সেখানে পৌঁছে গেলাম। জ্যোতিপ্রসাদ বাবু বাড়িতে ঢুকতেই একটা বাঘা কুকুর আমাদের লেজ আর জিভ নেড়ে অভ্যর্থনা করল, ঘেউ ঘেউ করে বলল, নমস্কার। জ্যোতিপ্রসাদ বাবু একটু চেঁচিয়েই বললেন, রাধা, আমাদের জন্য 1 পট চা আর কিছু বিস্কুট পাঠিয়ে দাও তো। কলকাতার বন্ধু এসেছে আমার। এই কি যেন তোমার নাম? আমার নাম হরিহর গাঙ্গুলি। এর নাম হরিহর গাঙ্গুলি। সুধাংশুর বন্ধুর ছেলে শরীর সারাতে হানাকুটিতে এসেছে। ও মা, সে কি গো? বলে একজন বয়স্ক মহিলা প্রায় ছুটেই এলেন। বয়স অনেক হলেও শরীর বেশ মজবুতই আছে। তিনি বললেন, কি সর্বনাশ! এই বাড়িতে শরীর সারাতে কেউ আসে? হ্যাঁ, ওখানে সুধাংশুর বাবা, আহা, বড় ভালো লোক ছিলেন। কি হয়েছিল ওকে বলেছো? তোমার নামটা যেন কি, ভুলে গেলাম। হরিহর গাঙ্গুলি। নামটা মোটামুটি ঠিকই আছে। নামটা ওদের বিতৃষ্ণা এনে দিতে পারে, তবে নামের সঙ্গে একটা রাম থাকলে ভালো হতো। ওই জগতের ওরা ওই রাম নামটাকে ভারী ভয় পায়। আমার তখনই কেমন গা ছমছম করতে লাগলো। একটা চেয়ারে বসে রইলাম, আর কুকুরটা দূর থেকে আমাকে দেখতে লাগলো। আবার ফস করে একবার ছুটে এসে আমার সারা গা শুকিয়ে দিয়ে চলে গেল। একজন পরিচারিকা চা আর বিস্কুট দিয়ে গেল। আমি বললাম, দাদু, আমার না ভয় করছে যে। জ্যোতিপ্রসাদ বাবু বললেন, ভয় একটু পাওয়া তোমার দরকার। সুধাংশুর বলা উচিত ছিল যে ওই বাড়িতে ওর বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল 7 বছর আগে। তা সংক্ষেপে বলি, ওর কাছে তখন ছিল বেশ কিছু টাকা। শীতাংশুর এক ভাই এই অঞ্চলে একটা বাড়ি কিনবেন বলে 1050 টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য টাকাটা শীতাংশুর কাছে রেখে গিয়েছিল। শেষে কি
এক কারণে আর কেনা হয়নি। তাই টাকাটা শীতাংশুর কাছেই ছিল। ওরই মধ্যে খবর পেয়ে একদল ডাকাত ওই বাড়িতে হানা দিয়ে শীতাংশু বাবুকে খুন করে টাকা নিয়ে পালায়। গত 7 বছর ধরে শীতাংশুর আত্মা ওই বাড়িতেই আছে। কি সাংঘাতিক! আত্মা আছে ওই হানাকুটিতে, মানে ওই হাসনু হানাকুটিতে? সুধাংশু কাকার বাবার আত্মা জ্বালাতন করছে গত 7 বছর ধরে। তবে ওটা কিছু না, কোন লোক ওর ঘরে ঘুমোলে উনি খেপে যান। উনি করেন কি, আস্তে করে মশারি তুলে লোকটিকে ধরে নিয়ে হয়তো 1 কিলোমিটার দূরে একটা বট গাছের উপর শুয়ে দেন। লোকেরা জেগে উঠে হাউমাউ করে ওঠে, আর শীতাংশুর আত্মা তখন ধেই ধেই করে আসতে থাকে। কোনো সময় হয়তো খাট থেকে তুলে নিয়ে একেবারে স্টেশনে গিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় আলতো ভাবে শুইয়ে দেন। একবার একজন বেপরোয়া ইংরেজ সাহেবকে কোথায় রেখে এসেছিলেন জানো? সে ভারী আমোদের ব্যাপার। একেবারে সেই সাহেবের বাড়ি ইংল্যান্ডে। কথাটা শুনে আমার মোটেই আমোদের মনে হলো না। এ তো খুব অন্যায় কথা। মানে আমি আসার আগে সুধাংশু কাকার এইসব কথা বলে দেওয়া উচিত ছিল। একটু থামলেন জ্যোতিপ্রসাদ, তারপর বললেন, আরো একটা কথা ভেবে অবাক হচ্ছি যে শীতাংশুর আত্মা তোমাকে একটুও বিরক্ত করলো না। এটা তো ওর চরিত্রের সঙ্গে মেলে না। রাত্রে ঘুমের ঘরে আমি কিছু আওয়াজ পেয়েছি। বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখসে আওয়াজ। আমি ভাবলাম বুঝি বাদুর কি চামচিকে হবে। এখন ভাবছি সাপটাপও হতে পারে। তা হতে পারে বটে। এই অঞ্চলে তাদের সংখ্যা তো কম নয়। তবে শীতকালে তারা বিশেষ নড়াচড়া করে না। ওরা নিদ্রিত থাকে। সাপের ভয় এই সময় নেই। আর একটা কথা বলা দরকার, ওই বাড়িতে শীতাংশুর বা সুধাংশুর কোনো আত্মীয়কে শীতাংশুর আত্মা কখনো বিরক্ত করে। আমি তো ওদের কারো আত্মীয় নই। আমাকে ছেড়ে দিল কেন বুঝছি না। তাছাড়া রামহরিও তো আমাকে কিছু বলল না। রামহরি লোকটা তোমাকে বললে তো তার রোজগারের পথ বন্ধ হয়ে যেত না? তোমাকে সাবধান করে দিলে তুমি কি আর ওই হানাকুটিতে থাকতে? তাহলে তোমার খাওয়া দাওয়া কাপড় কাচা এসবের জন্য কিছু ছেড়ে দেবে? ভালো কথা, ওই হানাকুটিতে একটি হাসটুহানা গাছ দেখেছো? না তো, বাড়ির সবটা অবশ্য ঘুরে দেখিনি। তবে হাসনুহানার ঝোপঝাড় থাকলে নিশ্চয়ই চোখে পড়তো। রাত্রেও গন্ধ পাইনি। গন্ধও পায়নি? সেটাও নতুন কথা শোনালে। আগে ওই বাড়ি ভর্তি হাসনুহানা গাছ ছিল। সন্ধেবেলা চমৎকার গন্ধ বেরোতো। তা শীতাংশুর খুব প্রিয় ওই গাছগুলির কি হলো জানো? শীতাংশু মারা যাওয়ার কয়েকদিন পর থেকে হাসনুহানাগুলিতে যেন মোরক লাগলো। 1 মাসের মধ্যে গাছগুলি সব মরে গেল, শুকিয়ে কাঠি হয়ে গেল।
রামহরি ওই গাছগুলি কেটে একদিন আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তার জায়গায় কিছু মৌসুমি ফুলের চাষ করল। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল, রোজ সন্ধে হাসনুহানার গন্ধ পাওয়া যেতে লাগলো ওই বাড়িতে। সে এক আশ্চর্য ব্যাপার, গাছ নেই, ফুল নেই, অথচ গন্ধ আছে। আমার বোধহয় শরীর কাঁপছিল। দাদু, আমার না শরীর খুব খারাপ, কয়েক বছর ধরে ভুগেছি। আমার ওজন ছিল প্রায় 75 কেজি, এখন দাঁড়িয়েছে 60-এ। মাসে কয়েকদিন বিনা কারণে জ্বর আসে, রক্তে কিছু জীবাণু পাওয়া যায় না। আমি ডাক্তারের পরামর্শে এখানে এলাম শরীর সারাবো বলে, কিন্তু এখানে থাকলে যদি ভয় মরেই যাই তাহলে কি হবে? জ্যোতিপ্রসাদ বাবু আমাকে বললেন, তোমার ও বাড়িতে না থাকাই ভালো। মানে আমি মনে করি তোমার ও বাড়িতে না থাকাই ভালো। কাল রাতে হয়তো হয়নি ঠিকই, কিছুই হয়নি, হয়তো শীতাংশুর আত্মা অন্য কোথাও ছিল। যা হোক, খুব বাঁচা বেঁচে গেছো। অবশ্য শীতাংশু কাউকে মেরে ফেলেনি, তবে ওর স্বভাবে ইয়ার্কির ভাবটা আছে, মরেও ইয়ার্কি ছাড়েনি। কেউ মরেনি ঠিকই, কিন্তু মরতেও তো পারতো না। তুমি হাও আনাকুটি ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি কিছু মনে না করো, তুমি আমার বাড়িতেই থাকো। তুমি আমাকে দাদু বলে রেখেছো, তুমি দাদুর বাড়িতে থাকবে। আমরা বাড়িতে স্বামী স্ত্রী থাকি। আমি দেখলাম ভদ্রলোক ভারী সরল আর আন্তরিক মানুষ, মনে কোনো অভিসন্ধি নেই। আমি তো বেজায় খুশি হলাম বলাই বাহুল্য। আমি একটু পরে একটা সাইকেল রিক্সা নিয়ে হানাকুঠিতে গিয়ে রামহরিকে বললাম, আমার দাদু জ্যোতিপ্রসাদের বাড়িতে যাচ্ছি, এখানে আর থাকবো না। রামহরি কোনো কথা বলল না, তবে মনে হলো ও একটু দুঃখিত হয়েছে। আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। বেশি গোছানো ছিল না অবশ্যই, মিনিট 10-এর মধ্যেই গোছানো শেষ করার পর হঠাৎ আবিষ্কার করলাম আমার আনা পঞ্জিকাটা টেবিলে নেই। আমি রামহরিকে বললাম পঞ্জিকার কথা। রামহরি তার মাথা চুলকে কাচুমাচু ভাবে বলল, পঞ্জিকার কথা সে জানে না। আমি সকালে বেরিয়ে যাওয়ার পর সে ঘর গুছিয়েছে বটে, তবে টেবিলে সে পঞ্জিকাটিকে দেখেনি মোটেই। ওর কথা অবিশ্বাস করার কিছু ছিল না। রামহরি খামোখা 3 টাকা দামের পঞ্জিকা সরিয়ে ফেলবে সেটাও সম্ভব বলে মনে হলো না। তবু আমি ঘরটা ভালো করে একবার দেখে নিলাম। না, কোথাও নেই। দুপুরে জ্যোতিপ্রসাদ বাবুর ওখানে খাদ্য গ্রহণ করা গেল। তারপরে ওর আর ওর স্ত্রীর সঙ্গে কিছু কথা বলে ওদের বাড়ির সবচেয়ে ভালো ঘরে গিয়ে দেখলাম, ও চমৎকার সাজানো ঘর সেটি। কাচের বড় বড় জানালা দিয়ে বাড়ির পেছনের বাগান চোখে পড়ে। কত রকমের যে ফুল ফুটে আছে, গাঁদা, হরেক রকমের গোলাপ, বেশ কয়েকটা ঘুঘু ডাকছে। বেশ নির্জন জায়গা। মাঝে মাঝে একটু দূরের রাস্তা দিয়ে সাইকেল রিক্সা চলার কেমন সস্বর আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা টেবিল থেকে নিয়ে
এক পাতা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। সত্যি শরীরটা আমার সত্যিই দুর্বল হয়ে গেছে, এত ক্লান্ত মনে হয়। দেখা যাক এখানে 2 মাস থাকলে কি হয়। আবার সম্পূর্ণ অচেনা লোকের বাড়িতে এতদিন থাকাটাও কেমন যেন লাগছে। এরা আমার কাছ থেকে টাকা পয়সাও কিছু নেবেন না। সেই বিকেলে ঘুম ভাঙল, বড় ঠান্ডা এদিকে। উঠে ঘর থেকে বেরোতেই জ্যোতিপ্রসাদ বললেন, হ্যালো ইয়াং ম্যান, কেমন লাগছে এখন? হ্যাঁ ভালো, বেশ ভালো। উনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। কাগজ এক্ষুনি এলো। কলকাতার কাগজ পেতে পেতে সন্ধে হয়ে যায়। বলে কাগজটা আমার দিকে এগিয়ে দিলেন। তারপর চা আর বাড়ির তৈরি কেক খেলাম, সঙ্গে কিছু কাজু বাদাম। দেখলাম এরা রাত্রের খাবার সত্যি সত্যি রাত্রির হওয়ার আগেই সেরে ফেলেন। 8:30টার মধ্যে রাত্রের খাবার শেষ। এ বাড়িতে অনেক বই আছে, কাল সেগুলি থেকে বেছে নিও। তোমার যা পছন্দ পড়তে পারো। তবে কি জানো, বেশি রাত জাগা ঠিক নয়। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। আমি তো ভোর 5টায় উঠি, তারপর একটু হাঁটতে বেরোই। কাল তোমাকেও ডেকে নেব। স্বাস্থ্যের পক্ষে ভারী ভালো এই হাঁটা, আর মনটা ভালো থাকে। সর্বনাশ! উনি বলেন কি সকাল 5টায় ঘুম ভাঙাবেন আমার? কিন্তু আপত্তিও আর করা গেল না, চুপ করেই রইলাম। রাত্রে ঘুমটা ভালোই হলো, তবে অনেক স্বপ্নও দেখলাম। স্বপ্নগুলিও অদ্ভুত। খুব যেন একটা ঠান্ডা দেশে চলে গেছি। ঠান্ডায় কষ্ট হচ্ছে, এদিকে আমার খালি গা, জুতোও নেই। চারিদিকে আবার হাসনো আনার গন্ধ। একবার মনে হলো আমি একটা বিমানে উঠে কোথায় চলেছি। বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছে, বিমানেও পাচ্ছি হাসনো আনার গন্ধ। সকালে রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল। হাতে ঘড়ি ছিল, সেটা দেখলাম। সকাল কোথায়? 8:20। কই, জ্যোতিপ্রসাদ তো ডাকলেন না? ভুলে গেলেন নাকি? চট করে উঠে পড়লাম। এ আবার কি? আমি কোথায়? জ্যোতিপ্রসাদ করের বাড়ি তো নয় এটা। এটা তো সেই বাড়ি, হানাকুঠি, সেই ঘর। এই ঘর ছেড়ে তো কাল চলে গিয়েছিলাম। এখানে ফের কেমন করে এলাম? আমার মাথা ঘুরছিল, আর কিছু ভাবতে পারলাম না, একেবারে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন আবার অন্য দৃশ্য। একটা ছোট ঘর, নার্সিংহোমের কেবিন। আমি একটু নড়ে উঠতেই একজন নার্স এসে বললেন, কেমন বোধ করছেন? ভালো ভালো। আমি কোথায়? এটা একটা নার্সিং হোম। জায়গাটার নাম কি? মধুপুর।
আপনি তো 3 দিন অজ্ঞান হয়েছিলেন। কাল রাতে জ্ঞান ফিরেছে। ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। আপনি কিন্তু এখনো দুর্বল। নিন, 1 কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকুন। সুস্থ হতে আরও 2 সপ্তাহ লেগেছিল। রোজই জ্যোতিপ্রসাদ বাবু 2 বার এসে দেখে যেতেন। 3য় সপ্তাহে ফের জ্যোতিপ্রসাদের বাড়িতেই নিয়ে গেলেন জোর করে। তিনি বললেন, কি কাণ্ড! উহ, সমস্ত মধুপুরে বিরাট চাঞ্চল্য। সব তোমাকে ঘিরে। লোকজন হতভম্ব, পুলিশ হতভম্ব। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা মাও এসেছিলেন। 2 দিন থেকে চলে গেছেন। এখানে ভূত বলে একজন ওঝা আছে, সে এক মিডিয়ামের সাহায্যে শীতাংশুর সঙ্গে কথা বলেছে। শীতাংশু নাকি আমার উপর ভারী চটে গেছে। সে বলেছে আমি নাকি তার অতিথিকে নিয়ে এসেছি, সেটা আমার ভারী অন্যায় হয়েছে। সেজন্য সে সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তবে এই নিয়ে এত হইচই হওয়ায় সে তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, আর একটা কথা বলছে, সে আর কিছু করবে না। তুমি ইচ্ছে করলে ফের হানাকুটিতে যেতে পারো, তাতে সে খুশি হবে। জ্যোতিপ্রসাদ বাবুর কাছ থেকে জানতে পেরেছিলাম পঞ্জিকাটি সুধাংশু কাকার বাবার আত্মা শীতাংশু বাবু নিয়েছিল দেখার জন্য। কবে কখন অমাবস্যা হয় সেটা জানা খুব দরকার। ওতে নাকি ওর চেনা অনেক আত্মার ভারী সুবিধে হয়েছে। সবশেষে এটা অবশ্যই বলতে হবে, অবশ্য না বললেও চলতো, যে আমি আর হানাকুঠিতে যাইনি। জ্যোতিপ্রসাদের বাড়ি থেকেই কলকাতায় ফিরে এসেছিলাম। এতক্ষণ শুনছিলেন হিমানীশ গোস্বামীর লেখা মধুপুরের হানাকুঠি। আগামী সপ্তাহে ঠিক রাত 9টায় নতুন একটা গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে।